আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। প্রাচীন ইতিহাস মানেই যে শুধু বড় বড় রাজা বাদশার যুদ্ধ বা সাম্রাজ্যের পতন, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। আজ আমরা এমন একটা প্রাচীন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ টেক্সট নিয়ে কথা বলবো, সহিহ বুখারীর ১৩৩ নম্বর হাদিস, যেটা দেখলে আপনি চমকে যাবেন। কেন জানেন? কারণ দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটা প্রশ্ন আর ছোট্ট একটা অনুচ্ছেদ থেকে আমরা তখনকার দিনের ভূগোল আর সেই সাথে ঐতিহাসিক তথ্য যাচাইয়ের যে কি অসাধারণ সব পদ্ধতি সম্পর্কে জানতে পারি, তা সত্যিই অভাবনীয়। চলুন শুরু করা যাক। দৃশ্যটা একটু কল্পনা করুন। মসজিদে প্রচুর মানুষের ভিড়। ঠিক সেই মুহূর্তে একজন সাধারণ মানুষ হঠাৎ দাঁড়িয়ে খুব সোজা সাপটা, খুবই প্রাত্যহিক আর জরুরি একটা প্রশ্ন করে বসলেন। কোনো লম্বা ভূমিকা নেই, কোনো ভনিতা নেই। তিনি সরাসরি জানতে চাইলেন, আপনি আমাদের কোন স্থান হতে এহরাম বাঁধার নির্দেশ দেন। ব্যাস। আর এই একটা মাত্র বাস্তবমুখী প্রশ্ন থেকেই এমন একটা নিখুঁত ভৌগোলিক মানচিত্র আর নিয়মকানুনের ভিত্তি তৈরি হয়ে গেল, যা মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে আক্ষরিক অর্থেই মেনে চলেছে। আচ্ছা, যে কোনো ঐতিহাসিক তথ্য যাচাইয়ের সবচেয়ে ভালো উপায় কি? একদম মূল উৎসে ফিরে যাওয়া, তাই তো? এখানে আমরা ঠিক সেটাই করছি। মূল আরবি টেক্সট আর তার ইংরেজি অনুবাদ দুটোই পাশাপাশি রাখা হয়েছে, যাতে করে ভাষাগত কোনো দেয়াল বা কনফিউশন আমাদের এই মূল ঘটনাটা বোঝার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। এই ডকুমেন্টগুলোই কিন্তু আমাদের আজকের এই পুরো আলোচনার ভিত্তি, একেবারে অরিজিনাল সোর্স। এখন মূল টেক্সটে যাওয়ার আগে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। মসজিদে দাঁড়িয়ে থাকা ওই মানুষটি আসলে কি করতে চাইছিলেন? এখানে ইহরাম শব্দটা এসেছে। পারিপার্শ্বিক তথ্যের ওপর ভিত্তি করে যদি খুব সহজে বলি, ইহরাম হল তীর্থযাত্রার উদ্দেশ্যে একটা বিশেষ মানসিক আর শারীরিক অবস্থা গ্রহণ করা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই অবস্থাটা চাইলেই যে কোনো জায়গা থেকে গ্রহণ করা যায় না। এর জন্য একদম সুনির্দিষ্ট কিছু শুরুর পয়েন্ট বা ভৌগোলিক সীমানা ঠিক করা আছে। আর ওই ব্যক্তি মূলত সেই পয়েন্টগুলোর কথাই জানতে চাইছিলেন। এর উত্তরে নবীজি যে জবাবটা দিয়েছিলেন, সেটা কিন্তু শুধু একটা সাধারণ উত্তর ছিল না। এটা ছিল বিভিন্ন দিক থেকে আসা তীর্থযাত্রীদের জন্য একদম পিন পয়েন্ট অ্যাকিউরেট একটা দিক নির্দেশনা। আপনি বলতে পারেন, তখনকার দিনের যোগাযোগ ব্যবস্থা আর ভৌগোলিক সীমানার উপর ভিত্তি করে একটা অলিখিত অথচ একদম নিখুঁত মানচিত্র তৈরি করে দেয়া হয়েছিল। এই নির্দিষ্টীকরণের নিখুঁত পদ্ধতিটা একটু খেয়াল করুন। স্পষ্টভাবে তিনটা আলাদা অঞ্চলের মানুষের জন্য তিনটা ভিন্ন ভিন্ন শুরুর পয়েন্ট ঠিক করে দেওয়া হয়েছে। মদিনাবাসীদের জন্য যুল হুলাইফা, সিরিয়াবাসীদের জন্য জুহাফা, আর নাজ থেকে যারা আসবেন তাদের জন্য কারান। এখানে কোনো অস্পষ্টতা নেই, কোনো আশপাশে বা কাছাকাছি ধরনের শব্দ নেই। একদম স্পেসিফিক। প্রত্যেকটা অঞ্চলের মানুষের জন্য তীর্থযাত্রা শুরুর ভৌগোলিক সীমানাটা একেবারে পরিষ্কারভাবে ডিফাইন করা। আর এটা দেখলে সত্যি অবাক হতে হয় যে এই অতি প্রাচীন আর সুনির্দিষ্ট ভৌগোলিক নির্দেশনাগুলো কিভাবে পরম যত্নের সাথে যুগে যুগে সংরক্ষিত হয়েছে। এই বাংলা অনুবাদটা দেখলেই বোঝা যায়, হাজার বছর ধরে নানা ভাষা আর সংস্কৃতির হাত ঘুরে আসার পরও এই তথ্যগুলো ঠিক একই রকম রয়ে গেছে। আরবি থেকে ইংরেজি, তারপর বাংলা, ভাষা বদলেছে ঠিকই, কিন্তু মূল ভৌগোলিক অবস্থান বা নির্দেশনার বিন্দু বিসর্গ পাল্টায়নি। প্রাচীনকালে তথ্য সংরক্ষণের কি অসাধারণ একটা ক্ষমতা ভাবা যায়। কিন্তু এরপরই আমরা এমন একটা জায়গায় পৌঁছাই যেটা আক্ষরিক অর্থে কৌতূহলোদ্দীপক। এতক্ষণ তো আমরা একদম সলিড সুনির্দিষ্ট ভৌগোলিক নির্দেশনা দেখছিলাম, রাইট? কিন্তু হঠাৎ করেই বর্ণনার ধরনটা পাল্টে যায়। নতুন একটা অঞ্চলের নাম উঠে আসে, ইয়েমেন। আর ঠিক এখানেই প্রথমবারের মতো আমরা এক ধরনের অনিশ্চয়তার ছায়া দেখতে পাই। একটা ঐতিহাসিক দলিলে এমন আকস্মিক বাক বদল কিন্তু সচরাচর দেখা যায় না। প্রথম তিনটা স্থানের সাথে এই চতুর্থ স্থানটার পার্থক্যটা একটু মিলিয়ে দেখুন। মদিনা, সিরিয়া আর নাজদের ক্ষেত্রে নির্দেশনাগুলো ছিল একদম নিশ্চিত, সরাসরি আদেশ। কিন্তু ইয়েমেনের ক্ষেত্রে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ইয়েমেনবাসীরা ইয়ালামলাম থেকে এহরাম বাঁধবে। তবে এটা সরাসরি আদেশের মতো করে বলা নেই, বরং বলা হচ্ছে লোকেরা এমনটা মনে করে বা লোকেরা বলে যে
এমন একটা কথাও নাকি বলা হয়েছিল, মানে সরাসরি নিশ্চিত আদেশের সাথে মানুষের মুখে মুখে শোনা কথার যে একটা পরিষ্কার পার্থক্য, সেটা এখানে দারুণভাবে ফুটে উঠেছে। সুতরাং পুরো ঘটনার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা লুকিয়ে আছে ঠিক এই জায়গাটাতে। এই বর্ণনার যিনি মূল কথক ইবনে উমার, তিনি ইয়েমেন আর ইয়ালামলাম সম্পর্কিত এই সম্ভাব্য চতুর্থ নির্দেশনার কথাটা উল্লেখ করলেন ঠিকই, কিন্তু শুধু উল্লেখ করেই থেমে থাকলেন না। তিনি এই তথ্যের ব্যাপারে নিজের অবস্থানটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দিলেন। তিনি নিজের একটা সুস্পষ্ট সন্দেহের কথা লিপিবদ্ধ করেছেন, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই ছোট্ট সন্দেহ বা অনিশ্চয়তার প্রকাশটাই হল আমাদের আজকের এই বিশ্লেষণের ক্লাইম্যাক্স। প্রথম দেখায় মনে হতে পারে, আরে বর্ণনাকারী নিজেই তো কনফিউজড, তাহলে তো বর্ণনাটার জোর কমে গেল। কিন্তু বিশ্বাস করুন, বাস্তবে এটা হলো ইতিহাস সংরক্ষণ আর পদ্ধতিগত সততার একেবারে একটা মাস্টার ক্লাস। কিভাবে একটা তথ্যকে যাচাই করতে হয় আর নিজের সীমাবদ্ধতাকে অকপটে স্বীকার করে নিতে হয়, তার এর চেয়ে ভালো উদাহরণ আর হতেই পারে না। বর্ণনাকারের এই অসাধারণ স্বীকারোক্তিটা একবার শুনুন। তিনি বলছেন, এ কথাটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বুঝে নেইনি, অর্থাৎ তার আসলে স্পষ্টভাবে মনেই নেই যে এই শেষ বাক্যটা আদৌ বলা হয়েছিল কিনা। নিজের স্মৃতির সীমাবদ্ধতা নিয়ে এরকম চরম স্বচ্ছতা এবং এক ধরনের দুর্বলতা প্রকাশ করাটা ইতিহাসে কতটা বিরল সেটা একটু ভাবুন তো। তিনি চাইলেই কিন্তু পুরো কথাটাকে শতভাগ নিশ্চিত সত্য হিসেবে চালিয়ে দিতে পারতেন, কেউ ধরতেও পারত না। কিন্তু তিনি সেটা করেননি। তিনি যতটুকু নিজের কানে শুনেছেন ঠিক ততটুকুই নিশ্চিত হিসেবে বর্ণনা করেছেন। তাহলে এই পুরো বিষয়টা থেকে আমাদের মূল টেকওয়ে কি দাঁড়াচ্ছে? এটা কিন্তু স্রেফ প্রাচীনকালের কোনো ভৌগোলিক গাইডলাইন নয়, বরং এটা হলো ঐতিহাসিক সত্যতার রক্ষার একটা নিখুঁত ব্লুপ্রিন্ট। প্রথমত, আমরা দেখছি সে যুগের মৌখিক তথ্য সংরক্ষণের কঠোরতম মানদণ্ড। দ্বিতীয়ত, নিজের সরাসরি শোনা কথা আর অন্যদের কাছ থেকে শোনা জনশ্রুতির মধ্যে যে আসমান জমিন ফারাক আছে তার স্পষ্ট প্রমাণ। আর সবশেষে নিজের স্মৃতির শূন্যতা বা সীমাবদ্ধতার ব্যাপারে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা। আজকের আলোচনা শেষ করার আগে এই গভীর বিষয়টা নিয়ে একটু ভেবে দেখার অনুরোধ করব। নিজের ভুলে যাওয়া বা স্মৃতির দুর্বলতা স্বীকার করে নেওয়ার মতো একটা অত্যন্ত সাধারণ ঘটনা কিভাবে একটা সম্পূর্ণ ঐতিহাসিক নথির গ্রহণযোগ্যতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। একটু চিন্তা করুন, যখন একজন বর্ণনাকারী নিজের সামান্য সন্দেহটুকু নির্দ্বিধায় প্রকাশ করেন, তখন তার বলা বাকি কথাগুলোর ভিত্তি কতটা মজবুত আর নির্ভরযোগ্য হয়ে যায়। ইতিহাস তো কেবল তথ্য জমিয়ে রাখার নাম নয়, বরং তথ্যের প্রতি চরম সততার মাধ্যমেই তা বেঁচে থাকে। তাই পরিশেষে এই প্রশ্নটাই রেখে যাচ্ছি, 1000 বছর আগের এই চরম সততা আর স্বচ্ছতার মানদণ্ড আজকের আধুনিক যুগে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আমরা কি আদৌ ধরে রাখতে পেরেছি?